আসসালামু আলাইকুম। ভাঙা পাঁজরে বসন্ত। ভিরান ঘুমিয়ে গেলে ওকে তুলে নিজের বাম পাশে শোয়ায় নির্ভান। ঘুমের ঘোরে যদি তুরাকে লাথি দেয় বা উপরে উঠে যায় সেজন্য। ভিরানের তো আবার বুকের উপর উঠে ঘুমানোর অভ্যাস আছে। তুরা আর ভিরান দুজনেই গভীর ঘুমে মগ্ন, তবে নির্ভানের ঘুম আসছে না। ঘাড় ঘুরিয়ে তোরার দিকে তাকায় আবার। ওই তিন প্রাইভেট কার যেই তিনজন ড্রাইভ করছিল তাদের তিনজনকেই ধরেছে পুলিশ। নেক্সট শুনানিতে সকলের শাস্তি নির্ধারণ করা হবে। ওদের ধরার জন্য তুর্য আর নির্ভান অনেক দৌড়াদৌড়ি করেছে দুদিন। বেপরোয়া গতিতে ড্রাইভ করে ওই একই দিনে ওরা আরও একটা অ্যাক্সিডেন্ট করেছিল। নির্ভান হাত বাড়িয়ে তুরার গালে হাত ছোঁয়, একটু এগিয়ে কাত হয়ে জড়িয়ে ধরে আলতো হাতে, একটু ঝুঁকে পড়ে ওষ্ঠ ছোঁয়ায় তুরার মেদুর গালে। নির্ভান নিজেকে যতই শক্ত দেখানোর চেষ্টা করুক না কেন, তুরার এই অবস্থা ওকেও ভেতর থেকে ভেঙে ফেলছে। কিছুক্ষণ পর তুরাকে ছেড়ে দিয়ে ভিরানের দিকে ঘুরে সই। ভিরানকে বুকে আগলে ধরে চোখ বন্ধ করে নেয়। সকালে অফিসে যেতে হবে। এই কয়েকদিন মনের ভুলেও অফিসে যায়নি। সকালে ভিরানের ঘুম ভাঙে আগে। চোখ বন্ধ রেখে কিছুক্ষণ মোড়ামুড়ি করে, চোখ মেলে তাকায়, ঘাড় ঘুরিয়ে নিজের দুই পাশে তাকায়। বাবাকে দেখতে পেলেও তোরাকে দেখতে পায় না। তাড়াহুড়ো করে শোয়া থেকে উঠে বসে। ও তো মাঝখানে ছিল, তাহলে নির্ভান মাঝখানে গেল কিভাবে? আর ও এই পাশে আসলো কিভাবে? নির্ভানকে ধাক্কা দিয়ে বলে, পাপা, আমাকে এই পাশে এনেছো কেন? ছেলের এক চিৎকারেই নির্ভানের ঘুম চাঙ্গে। তোরার দিক থেকে দ্রুত ছেলের দিকে ফেরে। শোয়া থেকে উঠে বসতে বসতে বলে, কি হয়েছে পাপা? আমি তো মাঝখানে ছিলাম, তুমি আমাকে এই পাশে এনেছো কেন? ভিরান তুরার দিকে তাড়ায়। ভিরান তুরার দিকে তাকাই। তুরা ঘুম জড়ানো চোখ দুটো দিয়ে ওদের দুজনের দিকে তাকিয়ে আছে। ভিরানের চিৎকার শুনে ওরও ঘুম ভেঙে গেছে। নির্ভান ছেলেকে কোলে নিয়ে বলে, তুমি নিজেই ঘুমের ঘোরে আমার উপর দিয়ে এই পাশে চলে এসেছো। মিথ্যে বলছো তুমি। মিথ্যে বলবো কেন? সত্যি বলছি। তুমি ঘুমের ঘোরে আমার বুকের উপর উঠে গিয়েছিলে, তারপর আবার বুকের উপর থেকে নেমে এই পাশে শুয়েছিলে। তাহলে আমাকে আবার মাঝখানে নাওনি কেন? আমি ভেবেছি তুমি আর মাঝখানে যাবে না। ভিরান আবার কিছু বলবে তার আগেই নির্ভান ওকে নিয়ে বেড থেকে নামতে নামতে বলে, সকাল হয়ে গেছে, ফ্রেশ হয়ে খাবার খেয়ে কিন্ডারগার্টেনে যেতে হবে। আমি যাব না তোরাকে ছেড়ে। মা হয় তোমার, অনেক দিন হয়ে গেছে কিন্ডারগার্টেনে যাও না। তোমার টিচাররা বারবার কল করে আমাকে। ভিরানকে ফ্রেশ করিয়ে দিয়ে নির্ভান নিজেও দ্রুত ফ্রেশ হয়ে নেয়। তুরা বেডে শুয়ে দুজনের দিকে তাকিয়ে আছে। নির্ভানের চোখে চোখ পড়তে আবার দ্রুত দৃষ্টি সরিয়ে নিচ্ছে। নির্ভান তুরার দিকে তাকিয়ে বলে, ফ্রেশ হবে না? তুরা মুখে কিছু না বলে মাথা নাড়ায়। নির্ভান ডোর খুলে ড্রয়িং রুমে এসে দাঁড়ায়। আশেপাশে নজর বুলিয়ে কিচেনের দিকে এগিয়ে আসে। মুক্তা শিকদার রান্না বসিয়ে দিয়েছেন। মা, তুরা ফ্রেশ হবে। মুক্তা শিকদার পেছন ফিরে তাকান। চুলা বন্ধ করে নির্ভানের সাথে তুরার রুমে প্রবেশ করেন। তুরা ভিরানের সাথে কথা বলছে। মুক্তা শিকদার তুরাকে খাইয়ে দিচ্ছেন তুরার রুমেই। নির্ভান ভিরানকে খাইয়ে দিচ্ছে ডাইনিং টেবিলে বসে। তুর্য আর তুহিন শিকদারও খাবার খাওয়া শুরু করেছেন। নির্ভানের জন্য খাবার বেড়ে রাখা হয়েছে, তবে নির্ভান ছেলেকে খাইয়ে তারপর খাবে। খাওয়া শেষ করে তুর্য ভিরানকে নিয়ে বের হয় কিন্ডারগার্টেনে নিয়ে যাওয়ার জন্য। বিদেশ থেকে পড়াশোনা শেষ করে এসে একটা ভালো জব পেয়েছে তুর্য। ভাগ্নেকে খাওয়ানো, গোসল করানো, ওয়াশরুমে নিয়ে ফ্রেশ করিয়ে দেওয়া, ভিরান বেচারাকে দিয়ে কি না কি করিয়েছে। নির্ভান মুক্তা শিকদারের সাথে খাওয়া শুরু করে। তুহিন শিকদার অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেছেন। নির্ভানের লেট হয়ে গেছে আজকে, আরও সকালে ঘুম থেকে উঠতে হবে এখন থেকে। খাওয়া শেষ করে রুমে আসে তুরা।
জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। নির্ভানের আগমন বুঝতে পেরে ঘাড় ঘুরিয়ে ওর দিকে তাকায়। নির্ভান প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে নিয়ে বেডের পাশে এসে দাঁড়ায়। সাবধানে থেকো, একা একা কিন্তু উঠে বসার চেষ্টা করবে না। ভিরান ফিরে আসলে ওকে নিজের আশেপাশে বেশি লাফালাফি করতে দেবে না, কখন আবার ব্যথা দিয়ে ফেলবে। সময় মতো খাবার আর মেডিসিন খেয়ে নিবে। তুরা মৃদুস্বরে বলে, আচ্ছা, টেনশন করবে না, খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবে তুমি। নির্ভান ডোরের দিকে এগিয়ে যায়। পেছন থেকে তাকিয়ে থাকে তোরা। প্রথম যখন নির্ভানকে দেখেছিল তখন ভেবেছিল নির্ভান অনেক রাগী মানুষ, কেমন গম্ভীর হয়ে কথা বলতো। ওর গম্ভীর স্বর শুনে তো তোরার বুকের ভেতর কাঁপুনি তৈরি হয়ে যেত। তারপর যতবার নির্ভানকে দেখেছিল প্রতিবার গম্ভীর নির্ভানকেই দেখেছিল। অস্ট্রেলিয়া থেকে ফিরে আসার পর থেকে নির্ভানের মধ্যে গাম্ভীর্যতা কমে এসেছিল। এখন কথা বলার সময় একদমই গম্ভীর লাগে না নির্ভানকে। যখন চুপচাপ থাকে তখনই গম্ভীর লাগে। দুপুরে তুরার ফোনে কল আসে। পাশ থেকে ফোন হাতে নিয়ে দেখে নির্ভান কল করেছে। হঠাৎই হৃদস্পন্দন বেড়ে গেছে। কল রিসিভ করে ফোন মুখের সামনে ধরে। ফোনের স্ক্রিনে ভেসে ওঠে নির্ভানের চেহারা। তুরা চুপ করে থাকে। নির্ভান ফোনের স্ক্রিনে কিছু সময় তাকিয়ে থেকে বলে, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। খেয়েছো? হ্যাঁ, মেডিসিন খেয়েছি। ভিরান কোথায়? ভাইয়ার সাথে ঘুমোতে গেছে। তুমিও ঘুমাও। তুরা জড়তা দূরে ঠেলে মৃদু স্বরে বলে, আপনি খেয়েছেন? খেতে যাব এখন। দুজনের মধ্যে আর কোনো কথা যেন নেই। কথা ফুরিয়ে গেছে এতটুকুতেই। নির্ভান পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে ফোনের স্ক্রিনে। তোরার এলোমেলো চুলগুলো ফ্যানের বাতাসে উড়ছে। শুকনো মলিন চেহারাও নির্ভানের কাছে দারুণ লাগছে। তোরাও এলোমেলোভাবে একটু পর পর ফোনের স্ক্রিনে তাকাচ্ছে। চোখে চোখ পড়তেই আবার দৃষ্টি সরিয়ে নিচ্ছে। ফর্মাল ড্রেসে নির্ভানকেও হ্যান্ডসাম লাগছে। সব রকম ড্রেসে বরাবরই হ্যান্ডসাম লাগে নির্ভানকে। তোরা কেন যেন নির্ভানের চোখে চোখ রাখতে পারে না। দুবার বোধহয় নির্ভানের চোখে চোখ রেখে কথা বলেছিল। নির্ভান ওর ধারে কাছে থাকলে হার্টবিট বেড়ে যায়, বুকের ভেতর কম্পন সৃষ্টি হয়। ফোনে ভিডিও কলে কথা বলতে গেলেও এমন হয়। আচ্ছা, ঘুমোও তুমি। আচ্ছা, ঘুমাও তুমি। আপনিও খেয়ে নিয়েন দ্রুত। আচ্ছা। নির্ভানের ফোন রেখে দেয়। অফিসের কাজে একটুও মন বসছে না, কেমন যেন ধৈর্যহারা হয়ে উঠেছে বারবার। আগে কোনো দিন নির্ভানের সাথে এমন হয়নি। সন্ধ্যার পর উকিলের সাথে কথা বলতে যাবে। ওই 3 জনকে সর্বোচ্চ শাস্তি পাইয়ে ছাড়বে। নির্ভান ফ্ল্যাটে ফিরে আসতে আসতে রাত 10টা বেজে যায়। নিজের বাড়িতে গিয়েছিল, সেখান থেকে ফিরতেই এত দেরি হয়ে গেল। কলিং বেল চাপতেই মুক্তা শিকদার ডোর খুলে দেন। নির্ভান ভেতরে প্রবেশ করে। ওর পরনে ট্রাউজার আর টি শার্ট। মুক্তা শিকদার ডোর নক করে নির্ভানের দিকে ঘুরে বলেন, খেয়ে যাও একেবারে। আপনারা সবাই খেয়েছেন? হ্যাঁ, শুধু তুমি বাকি আছো। আমি বাড়ি থেকে খেয়ে এসেছি, আম্মু ছাড়ছিল না তাই খেয়ে আসতে হয়েছে। আচ্ছা, সমস্যা নেই, শুয়ে পড়ুন তাহলে। নির্ভান তুরার রুমে প্রবেশ করে। ডোর লক করে হাতের ফাইল ল্যাপটপ তুরার স্টাডি টেবিলের উপর রাখে। এগিয়ে এসে দাঁড়ায় বেডের কাছে। ছেলের আর বউয়ের দিকে তাকায়। দুজনেই গভীর ঘুমে মগ্ন। কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। সব কিছু যেন কিভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে। তুরা, নুরতাজ, তুমি তো আমার ভাঙা পাঁজরে গেড়ে বসে গেছো। বসন্তের ফুলও ফুটিয়েছ। এটা কি হওয়ারই ছিল? ঘুমন্ত তুরার দিক থেকে কোনো উত্তর আসে না। নির্ভান ল্যাম্প অন করে নাইট ল্যাম্প অন করে মেইন লাইট অফ করে দেয়। বেডে উঠে ভিরানকে সারাতেই তোরার ঘুম ভেঙে যায়। ঘাড় ঘুরিয়ে নির্ভানকে দেখে বার কয়েক চোখ ঝামটা দেয়।
ঘুম জড়ানো গলায় বলে, ওকে ওদিকে নিচ্ছেন কেন? নির্বাণ মাঝখানে শুতে শুতে বলে, এখানে থাকলে ঘুমের ঘোরে তোমার উপরে উঠে যাবে। গতরাতে আপনি ওকে ওই পাশে নিয়েছিলেন। তুরার মুখের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ। তাহলে মিথ্যা বলেছিলেন কেন? সত্যি বললে তো চেঁচামেচি শুরু করে দিত। তুরা একটু সময় চুপ করে থাকে। খেয়েছেন? হ্যাঁ। কখন ফিরেছেন? একটু আগেই। তুরা আর কিছু বলে না। ওর হৃদস্পন্দন বেড়ে গেছে আবার। নির্বাণ হয়তো শুনতে পাচ্ছে ওর হৃদস্পন্দনের অস্বাভাবিক শব্দ। নির্বাণ কাত হয়ে তুরার দিকে ফেরে। তুরার যেন এবার শ্বাস আটকে যাবে। তুমি নার্ভাস? না। কি হয়েছে তাহলে? কিছু না। নির্বাণ আলতো হাতে জড়িয়ে ধরে বলে, ঘুমাও। তুরা জমে রইল। ওর সারা অঙ্গে শিহরণ খেলে যাচ্ছে। ওর বলতে ইচ্ছে করছে, আপনি আমাকে ছেড়ে দূরে সরে ঘুমান। আপনি আমাকে এভাবে ধরায় মনে হয় বিদ্যুতের শক লাগছে। বলতে ইচ্ছে হলেও বলতে পারল না তোরা। নির্বাণ নিজেই ওকে ছেড়ে উল্টো দিকে ফিরে ছেলেকে বুকে আগলে নেয়। তোরা চোখ বন্ধ করে ঘুমাও। সাথে সাথেই চোখ বন্ধ করে নেয় তোরা। নির্বাণ কি ওর মন পড়তে পারে? নির্বাণ ফজরের পরপরই ঘুম থেকে উঠে যায়। ভিরানকে ছেড়ে পাশ ফিরে তোরার দিকে তাকায়। তোরা আগের মতো একভাবেই ঘুমিয়ে আছে। দুজনের মাঝখানে থেকে উঠে ভিরানকে আস্তে করে তুলে তোরার পাশে শুইয়ে দেয়। নয়তো দেখা যাবে গতকালকের মতো ঘুম থেকে উঠে চিৎকার করে বলবে, আমি এখানে কেন? বেড থেকে নেমে হেলে দুলে ওয়াশরুমে প্রবেশ করে। পেরিয়ে যায় অনেকগুলো দিন। তোরা এখন অনেকটা সুস্থ হয়ে উঠেছে। বাম হাতটা ঠিক হয়ে গেছে, মাথার ক্ষতও ঠিক হয়ে গেছে। শুধু ডান পাটাই এখনো পুরোপুরি ঠিক হয়নি। ঠিক হলেই কৃত্রিম পা বানাতে দেবে। তোরা এখন একা একাই শোয়া থেকে উঠে বসতে পারে, একা একা শুতেও পারে, নড়াচড়াও করতে পারে। বেডের এপাশ থেকে ওপাশে একা একাই যেতে পারে। ভিরান এখনো প্রায় সময় আম্মু না ডেকে তুরা বলে ডেকে ফেলে। তুরা ডাকার অভ্যাস কিছুতেই পরিবর্তন করতে পারছে না ভিরান। নির্বাণ আর তুরার সম্পর্ক সেই আগের মতোই রয়ে গেছে এখনো। নির্বাণ তুরার কাছাকাছি আসলেই তুরা নার্ভাস হয়ে যায়। যতই নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করুক, পারে না। নির্বাণ ওর কাছে আসলে বা জড়িয়ে ধরলে কি যেন হয় ওর। অদ্ভুত অনুভূতিতে শরীর শিরশির করে ওঠে। লজ্জাবতী গাছের ন্যায় নুয়ে যায়। গাল দুটো লাল আভায় ছেয়ে যায়। নির্বাণের অবশ্য ভালোই লাগে তুরাকে এভাবে লজ্জা পেতে দেখে, আরও লজ্জা দিতে। আজ স্পেশাল একটা দিন। নির্বাণ আর তুরার বিয়ের রিসেপশন পার্টির আয়োজন করা হয়েছে চৌধুরী বাড়িতে। অস্ট্রেলিয়া থেকে বিভা, ওর মেয়ে আর হাজবেন্ড এসেছে। ইটালি থেকে ভিরানের নানা নানি এসেছেন। ভিরানের মামা ব্যস্ত, তাই সে আসেনি। তুরা এই মুহূর্তে বসে আছে পার্লারে। ওকে সাজানো হচ্ছে পার্টির জন্য। ওর পাশে বসে আছে ভিরান, তাকিয়ে আছে তুরার দিকেই। ফেয়ারি টেল কুইনের মতো সাজানো হচ্ছে কিনা সেটাই দেখছে। তুরার গাউন ভিরান নিজে পছন্দ করেছে, হোয়াইট বারবি গাউন। গাউন পরার পর থেকে তুরাকে সত্যি সত্যি রূপকথার রানীর মতো লাগছে। নির্বাণ মাত্র এসে পার্লারের ভেতর প্রবেশ করে। ভিরানকে তৈরি করিয়ে তুরার সাথে পার্লারে রেখে গিয়েছিল নিজে তৈরি হয়ে আসার জন্য। তুর্য অপেক্ষা করছে পার্লারের ভেতর বসে। নির্বাণ তুর্যের পাশে এসে বসে। নির্বাণের পরনে হোয়াইট স্যুট প্যান্ট, ভিরানের পরনেও তাই। দুই বাপ বেটা সেম ড্রেস পরেছে। গেট আপ ড্রেস আপ একই রকম দুজনের। বেশ সময় নিয়ে সাজানো হয় তোরাকে। মেকআপ আর হেয়ার স্টাইল কমপ্লিট। সব শেষে তুরার মাথায় পরিয়ে দেওয়া হয় হোয়াইট স্টোনের ক্রাউন। তুরাকে এবার পুরোপুরি ফ্যারিটেল কুইনের মতোই লাগছে। এক বিন্দু কমতি নেই কোথাও।
ভিরান খুশি হয়ে চেয়ার থেকে নেমে তোরার হাত ধরে বলে, তোরা, তোমাকে একদম ফেয়ারিটেল কুইনের মতো লাগছে। তোরা মিষ্টি করে হাসে। ভিরান দ্রুত রুম থেকে বেরিয়ে গিয়ে বাবাকে ডেকে নিয়ে আসে। তোরা ডোরের দিকেই তাকিয়েছিল। নির্বাণ তোরাকে দেখে স্থির হয়ে দাঁড়িয়ে যায়। ওর দৃষ্টি স্থির তোরার দিকে। আশেপাশের কোনো কিছুই যেন আর খেয়াল নেই। ভাবতেই পারেনি তোরাকে এই সাজে এত বেশি ভালো লাগবে। ওর ধারণা কল্পনার বাইরে ছিল তোরার এই রূপ। ভিরান যেন চেঁচিয়ে উঠল। ভিরান যেমন চেয়েছিল ঠিক তেমনভাবেই সাজানো হয়েছে তোরাকে। ভিরান বাবার হাত ঝাঁকিয়ে বলে, পাপা, তোরাকে নিয়ে চলো। নির্বাণ নিজেকে স্বাভাবিক করে এগিয়ে এসে কোনো কথা ছাড়াই তোরাকে পাজা কোলে তুলে নেয়। তিনজন একসাথে এগিয়ে যায় ডোরের দিকে। পেমেন্ট করা হয়েছে আগেই। পার্লারে থাকা সকল মানুষ তিনজনের দিকে তাকিয়ে আছে। তুর্য বসা থেকে উঠে ওদের সাথে বাইরের দিকে এগিয়ে যায়। পেছন থেকে তখনও তাকিয়ে আছে সবাই। কানাকানি করছে এটা ওটা। তোরার ভাগ্য নিয়ে কথা বলছে। মেয়েটার ভাগ্য আসলেই অনেক ভালো। তোরাকে নিয়ে গাড়িতে উঠে বসে নির্বাণ। ওর পাশে বসে ভিরান। তুর্য ফ্রন্ট সিটে উঠে বসে। গাড়ি ছুটে চলে চৌধুরী বাড়ির দিকে। তোরা লজ্জায় নির্বাণের দিকে তাকাচ্ছে না। ঘাড় ঘুরিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। ভিরান ননস্টপ বাবা আর মায়ের সাথে কথা বলছে। মায়ের রূপের প্রশংসা করছে দুজনের কাছে। আম্মু, এদিকে তাকাও। তোরা ঘাড় ঘুরিয়ে তাকায়। বলো, এদিকে তাকিয়ে থাকো। তুর্য মুচকি হেসে ওঠে। নির্বাণ নিজেও মৃদু হেসে ওঠে। ওর বাম হাতের মুঠোয় তুরার ডান হাতটা শক্ত করে ধরে রাখা। তুরা মুখ তুলে তাকাতেই দেখে নির্বাণ ওর দিকে তাকিয়ে আছে। দ্রুত গতিতে মাথা নত করে নেয় তোরা। নির্বাণ সকলের অগোচরে বাম হাতটা তোরার পেছন দিকে দিয়ে কোমর চেপে ধরে নিজের আরও কাছে টেনে আনে। আরেকটু চাপ প্রয়োগ করলেই তুরা নির্বাণের ভেতরে ঢুকে যাবে বোধ হয়। তুরার হাঁসফাঁস লাগছে। নির্বাণের হাত দ্রুত সরিয়ে দেওয়ার চেষ্টা করে। নির্বাণ হাত সরায় না। তুরার অস্বস্তি বোধ হচ্ছে ভীষণ। সামনেই বড় ভাই বসে আছে, দেখে ফেললে কি হবে। তুরা মনে মনে চাইছে ভিরান যেন নির্বাণকে ডাকে, কিন্তু ভিরান ডাকছে না। ও চুপ করে বসে থেকে কি যেন ভাবছে এখন। তুরা মুখ তুলে নির্বাণের মুখের দিকে তাকায় আবার। নির্বাণ সামনের দিকে তাকিয়ে আছে। তুরা নির্বাণকে খোঁচা দিতেই নির্বাণ ওর দিকে তাকায়। ভ্রু নাচিয়ে ইশারায় জিজ্ঞেস করে, কি হয়েছে? তুরা নিজেও ইশারায় বোঝায় হাত সরিয়ে নেওয়ার জন্য। নির্বাণ কোনো রকম প্রতিক্রিয়া না করে আবার সামনের দিকে তাকিয়ে রইল। বিয়ে করা বউ, ওর হাত কেন সরিয়ে নেবে? তুরা নির্বাণের রিয়াকশন দেখেই বুঝতে পারছে এই লোক হাত সরাবে না। নিজেও সামনের দিকে তাকিয়ে রইল আবার। বাইরে অন্ধকার অন্ধকার হয়ে গেছে। মাগরিবের আজান হয়েছে আধা ঘন্টা আগে। আজকে প্রথম শ্বশুরবাড়িতে যাচ্ছে তোরা। ওদের দুজনের বিয়ের তৃতীয় মাস চলছে এখন। কিছু দিন পর 3 মাস পেরিয়ে যাবে। তুহিন শিকদার আর মুক্তা শিকদার আগেই চলে গেছেন চৌধুরী বাড়িতে। গাড়ি প্রবেশ করে চৌধুরী বাড়ির গেট পেরিয়ে ভেতরে অনেক মানুষ এগিয়ে আসে গাড়ির কাছে। তুর্য নেমে দাঁড়ায়। নির্বাণ ভিরানের পাশের ডোর খুলে দেয়। ভিরান গাড়ি থেকে নেমে ঘুরে এসে সামনে দাঁড়ায় মামার পাশে। নির্বাণ নিজেও নেমে ঘুরে এসে দাঁড়ায়। ডোর খুলে তোরাকে পাজা কোলে তুলে নেয়। সবাই তাকিয়ে আছে দুজনের দিকে। ক্যামেরাগুলো ওদের দিকেই ফোকাস করা। সামনের রাস্তা খালি করে দেয় সবাই। নির্বাণ তুরাকে কোলে নিয়ে আগায় স্টেজের দিকে। ওর পাশে পাশে হেঁটে চলেছে ভিরান। তিনজনকে এত দারুণ লাগছে যা ভাষায় প্রকাশ করতে পারবে না কেউ। তুরার যে একটা পা নেই সেটা বোঝাই যাচ্ছে না। গাউনের নিচে আড়াল হয়েছে দুটো পা। লাইটের আলোয় আলোকিত পুরো চৌধুরী বাড়ি। স্বচক্ষে সবকিছু দেখেও সকলের মনে হচ্ছে টিভিতে মুভি দেখছে সবাই। জনের
চারদিকে লাল সাদা বেলুন ছড়িয়ে আছে, ফুলের পাপড়ি ছিটিয়ে দিচ্ছে অনেকেই। তিনজন হাঁটতে হাঁটতে স্টেজের উপর উঠে আসে। নির্বাণ তোরাকে বসিয়ে দেয়, নিজেও বসে ছেলেকে কোলে নিয়ে। ভিরান তোরার এক হাত ধরে রাখে। সামনে দাঁড়িয়ে থাকা সকলে তিনজনের দিকে তাকিয়ে আছে। পরপর শুধু ক্যামেরা ক্লিক হচ্ছে আর ফ্ল্যাশ লাইটের আলো চোখে মুখে লাগছে। তোরা লজ্জায় জড়সড় হয়ে আছে। এত মানুষ ওকে দেখছে, তাতে ওর কেমন যেন লাগছে। ইচ্ছে করছে এখান থেকে ছুটে পালিয়ে যেতে। নির্বাণ বুঝতে পারছে তোরার অনুভূতি। ভিরানের হাতে ধরে রাখা তোরার হাতের উপর হাত রাখে নির্বাণ। ভরসা স্বরূপ স্ত্রীর হাতটা একটু চেপে ধরে রাখে। মুঠোবন্দি হয়েছে ভিরানের হাতও। ভিরানের মুখ থেকে হাসি দূর হচ্ছে না। ও যেন কতটা খুশি হয়েছে তা কাউকে বলে বোঝাতে পারবে না। সামনেই দাঁড়িয়ে আছে তুরা, নির্বাণ আর সোহানার পরিবার। সোহানার বাবা মা খুশি হয়েছেন নির্বাণ মুড অন করায়। নির্বাণ মুভ অন করায়। তারা তো প্রথম থেকেই চাইতেন নির্বাণ আবার নতুন জীবনে পদার্পণ করুক, সবকিছু নতুনভাবে শুরু করুক। দেরি হলেও মুভ অন করেছে, এতেও তারা ভীষণ খুশি। খাওয়া দাওয়া পার্টি শেষ করে রুমে প্রবেশ করতে করতে বেশ রাত হয়ে যায়। নির্বাণের রুমটাকে বাসর ঘরে রূপান্তরিত করা হয়েছে। টাটকা ফুলের ঘ্রাণ ছড়িয়ে পড়েছে পুরো রুমে। তুরাকে বেডে বসিয়ে রেখে আবার বাইরে গেছে নির্বাণ। 5 মিনিট পর আবার ফিরে আসে। তোরা এখনো আগের মতোই বসে আছে। ভিরান একটু আগেই ঘুমিয়ে গেছে তুর্যের কোলে। সারাদিন লাফালাফি ঝাপাঝাপি করে ক্লান্ত হয়ে গেছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঘুমও জেঁকে ধরেছিল। তুরার বাবা মা ভাই নিজ ফ্ল্যাটে ফিরে যেতে চাইলেও নির্বাণ জানিয়ে কেউ কোথাও যেতে পারবে না। আজকে সবাই ওদের বাড়িতেই থাকবে। তুরান নির্বাণের দিকে তাকায়। নির্বাণ রুমে আসার পর থেকেই এক দৃষ্টি তাকিয়ে আছে ওর দিকে। তুরা দৃষ্টি নামিয়ে নেয় আবার। মিনমিন করে বলে, আমি চেঞ্জ করব, আম্মুকে আসতে বলুন। চেঞ্জ করবে ভালো কথা, কিন্তু শাশুড়ি কেন আসবে? এত ভারী গাউন আমি একা একা কিভাবে চেঞ্জ করব? আম্মু সাহায্য করবে আমাকে। তুমি কেন চেঞ্জ করবে? আর শাশুড়ি কেন সাহায্য করবে? তাহলে কে করবে? আজকে আমাদের বাসর রাত, সেই হিসাবে চেঞ্জ করাবো আমি। নয়, হ্যাঁ আমি চেঞ্জ করাবো তোমাকে। এই না। কিসের না, দাঁড়াও, ডোর নক করে আসছি। নির্বাণ ডোরের দিকে এগিয়ে যায় লক করে আসার জন্য। তুরার হাঁসফাঁস অবস্থা, অস্বস্তিতে পিছিয়ে যায়। নির্বাণ সত্যি সত্যি ওকে চেঞ্জ করিয়ে দেবে? নির্ভার নির্বাণ ডোর লক করে বেডের দিকে এগিয়ে আসে। তোরা জড়সড় হয়ে মুখ কাঁচুমাচু করে তাকিয়ে আছে নির্বাণের দিকে। নির্বাণ কিছু সময় এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তোরার মুখের দিকে। তোরার দিক থেকে চোখ ফেরাতে ইচ্ছে করছে না আজ। তোরা এলোমেলো দৃষ্টি ফেলছে এদিক ওদিক। ওদিকে কেন গেছো? এদিকে আসো। তোরা দুদিকে মাথা নাড়িয়ে বলে, আমি চেঞ্জ করাবো। সরি, আমি চেঞ্জ করব না আপনার কাছে। করলে সমস্যা কি? না, এখন না হয় মা করিয়ে দেবে। আগামীকাল সকালেই তো সবাই চলে যাবে, তারপর থেকে তো আমাকেই করিয়ে দিতে হবে। তখন আমি একাই করতে পারবো। এটা ভারী ড্রেস, তাই একা পারবো না। তাহলে তো আজকে আমিই করাবো, নয়তো এমন সুযোগ আর পাবো না। আপনি এমন করতে পারেন না। কেমন করেছি আমি? বলতে বলতে বেডে উঠে বসে। তুরার দিকে এগিয়ে হাত বাড়াতেই তুরা বলে,
আপনি তো এমন ছিলেন না, কি হয়েছে আপনার? এমন করছেন কেন আজকে? আগে ছিলাম না, কিন্তু এখন থেকে এমনই থাকবো। জীবনে দ্বিতীয়বার যেন আফসোস করতে না হয়, তাই নিজেকে পরিবর্তন করেছি। এখন দূরে না সরে কাছে আসো দেখি। নির্বাণ তোরার সামনে বসে মুখোমুখি হয়ে তোরা কম্পিত স্বরে বলে, ভিরানকে নিয়ে আসুন। কেন? ও আমাদের সাথে ঘুমাবে। কিন্তু ভিরান তো ঘুমিয়ে গেছে অনেক আগেই। তো কি হয়েছে, তাও নিয়ে আসুন। কাঁপছো কেন এভাবে? কাঁপছো কেন এভাবে? তোরা বলে না কিছু। ওর ইচ্ছা করছে দৌড়ে এই রুম থেকে আর নির্বাণের সামনে থেকে পালিয়ে যেতে। নির্বাণ হাত বাড়িয়ে তোরার 2 হাত ধরে টেনে এনে উঁচু করে ধরে নিজের সম্মুখে, একটু ঝুঁকে পড়ে ওষ্ঠ ছোঁয়ায় তোরার 2 হাতের উল্টো পিঠে। নির্বাণের ওষ্ঠের ছোঁয়া পেয়ে কেঁপে ওঠে তোরা। হৃদযন্ত্র শব্দ তুলছে জোরে জোরে। নির্বাণের হাতের সাথে ওষ্ঠজোড়া ছুঁয়ে রেখে চোখ তুলে তাকায় তোরার মুখের দিকে। তোরা হাত টেনে সরিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। নির্বাণ শক্ত করে ধরে আছে। তোরার মুখের দিকে তাকিয়ে থেকেই আবার চুমু খায় 2 হাতে। পুনরায় কেঁপে কেঁপে ওঠে তোরা। নির্বাণ সোজা হয়ে বলে, চেঞ্জ এত স্ট্রেঞ্জ, এত কাঁপাকাঁপি করছো কেন? এমন তো নয় যে আজকে আমরা প্রথম একসাথে রাত্রি যাপন করব। ঘুমাবো আমি। আজকে আমাদের বাসর রাত, ভুলে গেছো? তোরা থেমে থেমে বলে, বিয়ের দিন রাত হয়, বাসর রাত। আমি বাসর রাত করব। আমি ঘুমাবো, ছাড়ুন আমার হাত। চেঞ্জ করবে না? না, কিছু করতে হবে না। নির্বাণ মুচকি হেসে বলে, ভয় পাচ্ছ? তোরা চুপ হয়ে থাকে। নির্বাণ তোরার হাত থেকে ব্রেসলেট খুলে দেয়। একটু উঁচু হয়ে ক্রাউন খুলতে খুলতে বলে, এত ভয় পাওয়ার কিছু হয়নি। আমি তোমার হাজবেন্ড, অন্য কেউ না। তোরা এবারেও কিছু বলে না। নির্বাণ সকল জুয়েলারি খুলে দেয়, চুলের ক্লিপগুলো একটা একটা করে খুলে দেয়। বেড থেকে নেমে দাঁড়িয়ে বলে, এদিকে আসো। তোরা এগিয়ে আসে আস্তে আস্তে। নির্বাণ চুলগুলো হাত খোপা করে দেয়। চুল বাঁধার অভ্যাসটা হয়েছিল সুহানার চুল বেঁধে দিতে দিতে। যখন থেকে জানতে পেরেছিল সুহানার ক্যান্সার হয়েছে, আবার লাস্ট স্টেজে রয়েছে, তারপর থেকে নিজেই সুহানার সব কিছু করে দিত। সুহানার কাছ থেকে দূরে সরতো না। বিয়ের পর থেকে সুহানার সাথে ভীষণ অবিচার করেছিল। মেয়েটাকে সময় দিত না, খুব বেশি ভালোবাসা বা আদর যত্নও করতো না। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই। সেই আফসোস এখনো বয়ে বেড়াতে হচ্ছে। কেন মেয়েটাকে একটু বেশি বেশি ভালোবাসেনি, আদর যত্ন করেনি, সময় দেয়নি। তোরা বারণ করলেও শোনে না। রুমের লাইট অফ করে রুম অন্ধকার করে দেয়। তারপর গাউন খুলে সফট ড্রেস পরিয়ে দেয়। রুমের লাইট অন করতেই দেখে তুরার মেকআপ করা গাল আরও লাল হয়ে গেছে। মেয়েটা এত লজ্জা পায় যা বলার বাইরে। বিয়ের এতগুলো দিন পেরিয়ে গেছে, তবুও নির্বাণ ওর ধারে কাছে আসলেই গুটিয়ে যায়, হার্টবিট বেড়ে যায়, জোরে জোরে শ্বাস নিতে শুরু করে। অদ্ভুত একটা মেয়ে। এই মেয়ে কি সারা জীবন এমনই থাকবে নাকি? তুরার মেকআপ রিমুভ করতে সাহায্য করে, তারপর ওয়াশরুমে নিয়ে যায়। রুমে ফিরে এসে নিজের ড্রেস চেঞ্জ করে নেয়। ওয়াশরুম থেকে তুরাকে রুমে এনে বেডে বসিয়ে দিয়ে বলে, ঘুমিয়ে পড়ো, আমি ইমরানকে নিয়ে আসছি। তুরা মাথা নাড়িয়ে শুয়ে পড়ে একপাশে। নির্বাণ ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে যায়। নির্বাণকে ভিরানকে গেস্ট রুমে শোয়ানো হয়েছে। তুর্য ভিরানকে নিজের সাথেই রাখতে চেয়েছিল, কিন্তু নির্বাণ রাখে না। ঘুমন্ত ছেলেকে কোলে তুলে নিয়ে নিজের রুমে ফিরে আসে। নির্বাণের উপস্থিতি টের পেয়ে চোখ মেলে তাকায় তোরা। নির্বাণ ভিরানকে মাঝখানে শুয়ে দিয়ে ডোর লক করে এসে মেইন লাইট অফ করে নাইট ল্যাম্প অন করে শুয়ে পড়ে। কাত হয়ে ছেলে আর বউকে জড়িয়ে ধরে একসাথেই। তুরা ভিরানকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে নেয় আবার।
নির্বাণ চোখ বন্ধ করে বলে, শুধু ছেলেকে ধরলেই হবে? ছেলের বাবাকে ধরতে হবে না? ফট করে চোখ মেলে তাকায় তোরা। কিছু সময় নির্বাণের মুখের দিকে তাকিয়ে থেকে যতটুকু পারে নির্বাণের গায়ের উপর তুলে দেয় হাত। নির্বাণ তোরার হাতটা ধরে চুমু খায় হাতে, নিজের গালে চেপে ধরে বলে, তুমি সব সময় ভালো থাকো, সুস্থ থাকো আর আমাদের সাথেই থাকো। তোরা কোনো কথা না বলে নির্বাণের মুখের দিকে তাকিয়ে থাকে। নির্বাণ চিত হয়ে বিহানকে নিজের বুকের উপর তুলে নেয়। তোরাকে নিজের ডান হাতের বাহুতে শুইয়ে মিশিয়ে নেয় নিজের সাথে, ঘাড় ঘুরিয়ে তোরার মাথায় ওষ্ঠ ছোঁয়ায়। তোরা মুখ তুলে তাকাতেই ললাটের ছোঁয়ায় আবার, সাথে সাথেই মুখ নামিয়ে নেয় তোরা। নির্বাণ সিলিংয়ের দিকে মুখ করে চোখ বন্ধ করে বলে, ঘুমাও। তোরা নির্বাণের বাহুবন্ধনে আবদ্ধ হয়ে চোখ বন্ধ করে নেয়। বিহান বাবার বুকের উপর শুয়ে ভারী শ্বাস ফেলছে। নির্বাণ ছেলের পিঠে হাত বুলায়, ছেলের মাথায় চুমু খায়, বুকে চেপে ধরে আরও। সকালে নির্বাণ আগে ওঠে শোয়া থেকে, বিহানকে তোরার বুকে শুইয়ে দিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে রুম থেকে বের হয় নিচে যাওয়ার উদ্দেশ্যে। ড্রয়িং রুমে আসতেই সোহানার বাবার সাথে দেখা হয়। ভদ্রলোক বাইরে থেকে ভেতরে প্রবেশ করছেন। নির্বাণকে দেখে হাসি মুখে এগিয়ে আসতে আসতে বলেন, বিহান ঘুম থেকে ওঠেনি? না, তোরা দুজনেই ঘুমিয়ে আছে। দুজন সোফায় বসে। সোফায় আগে থেকেই মুক্তা শিকদার, মেরি চৌধুরী আর সোহানার মা বসে আছেন। তিনজন গল্প করছেন নিজেদের মধ্যে। নির্বাণকে দেখে তিনজন ওর দিকে তাকায়। মেরি চৌধুরী বলেন, তোরা আর বিহান ওঠেনি? নির্বাণ দুদিকে মাথা নাড়ায়। মেড কফি নিয়ে আসে দুজনের জন্য, আর মধ্যে আবার তুর্য ফ্রেশ হয়ে নিচে নেমে আসে, নিজেও বসে সোফায়। মেড আবার ওর জন্য কফি নিয়ে আসে। তুর্য সারা রাত ঘুমোতে পারেনি। এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে ওর ঘুম হয় না রাতে। গতকালকে সারা দিন দৌড়াদৌড়ি করেছে, আবার রাতে ঘুম হয়নি। মাথা ভার ভার হয়ে রয়েছে এখন। সকালের নাস্তা সেরে সোফায় বসে সবাই। তুর্য তোরাকে কোলে করে এনে সোফায় বসায়, নিজেও বসে বোনের পাশে। ভিরান তুর্যের কোলে উঠে দুই পা তুর্যের কোমরের দুই দিকে দিয়ে ওর গলা জড়িয়ে ধরে রাখে দুই হাতে। ঝুলে আছে দেখে তুর্য ধরে রাখে নিজ থেকে। সোহানার মা তুর্য আর ভিরানের দিকে তাকিয়ে আছেন। ভিরান যে তোরার পুরো পরিবারকে ভীষণ ভালোবাসে ফেলেছে সেটা খুব ভালো করেই বুঝতে পারছে। ওর আগে যতবার ভিরানের কাছে এসেছে, এর আগে যতবার ভিরানের কাছে এসেছেন, ভিরান ওনাদের পিছু ছাড়তো না। আর এবার ডেকেও নিজেদের কাছে নিতে পারছেন না, বিশেষ করে তুর্যের কাছ থেকে। বাবার চেয়ে তুর্যের কাছেই বেশি থাকছে। তুর্যকে ওনার কাছে ভীষণ লেগে গেছে। ছেলেটা ওনার নাতিকে ভীষণ ভালোবাসে। কি সুন্দর সব সময় কোলে নিয়ে নিয়ে ঘুরে বেড়ায়। তোরাদের ফ্ল্যাটে যাওয়ার পরেও দেখেছেন তুর্য ভিরানের জন্য কত কিছু করেছে। নিজের হাতে খাওয়ানো, গোসল করানো থেকে শুরু করে কিন্ডারগার্টেনে নিয়ে যাওয়া সবই করেছে তুর্য। আগে নির্বাণ যা যা করতো, এখন তুর্য প্রায় সেসব করে। বাবা আর মামাকে যা যা করায় ভিরান, তা অনেক বাচ্চারা মাকে দিয়েও করাতে পারে না। ভিরান বিভার মেয়ে নিদ্রাকেও ভীষণ আদর করে। এই দুজন তুর্যের পেছন ছাড়ে না। বিভার মেয়ে নিদ্রাও তুর্যের কাছে এসে দাঁড়ায়, দুই হাত প্রসারিত করে দিয়ে কোলে নিতে বলে। বিভা মেয়ের দিকে তাকিয়ে বলে, একজন মানুষ একসাথে কতজনকে কোলে নেবে? তুমি বড় মামার কোলে ওঠো। নিদ্রা মায়ের দিকে তাকিয়ে বলে, না, আমি ছোট মামার কোলেই উঠব। মামা কোলে।
কি আর করার। এক হাতে ভিরানকে ধরে রেখে অন্য হাত বাড়িয়ে নিদ্রাকে কোলে তুলে নেয়। নিদ্রাও তুর্যের গলা জড়িয়ে ধরার জন্য ভিরানকে ঠেলছে, ওর জন্য গলা জড়িয়ে ধরতে পারছে না। দুজন একসাথে কোলে উঠে বেচারা তুর্যের 12টা বাজিয়ে দিচ্ছে। গত 3 দিন ধরে এই দুজনকে নিজের কাছে রাখতে রাখতে বেচারার বিয়ে শাদী, বউ বাচ্চার শখ মিটে গেছে। ভিরান একটু শান্ত প্রকৃতির ছেলে হলেও নিদ্রা ভীষণ দুষ্টু প্রকৃতির মেয়ে। বাবা মা নিজের মামাকে ছেড়ে একটু পর পর তুর্যের গলায় ঝুলে যায়। আর দুষ্টুমি তো আছেই আনলিমিটেড। তুরা জড়সড় হয়ে আছে, চোখ কোনা করে নির্বাণের দিকে তাকাতেই দেখে নির্বাণ আগে থেকেই ওর দিকে তাকিয়ে আছে। দ্রুত দৃষ্টি সরিয়ে নেয় তোরা। সোফার একপাশে চুপচাপ বসে থাকা নির্বাণের খালাতো বোন জিনিয়া এক দৃষ্টিতে তাকিয়ে তুর্যের দিকে। গতকাল এই বাড়িতে আসার পর প্রথম দেখেছে তুর্যকে, তখনই ভালো লেগে গেছে ওর কাছে। নিদ্রার সাথে কথা বলতে বলতে তুর্যের নজর পড়ে জিনিয়ার ওপর, সাথে সাথেই চোখ সরিয়ে নেয়। জিনিয়া দৃষ্টি স্থির করে ফ্লোরের স্কিনে। তুর্যের কপাল ভ্রু কুঁচকে যায়। গতকাল থেকে খেয়াল করছে এই মেয়েটা ওর দিকে তাকায় একটু পরপর। তুর্য তাকাতেই চোখ নামিয়ে নেয়, নয়তো সরে যায় অন্যদিকে। সমস্যা কি এই মেয়ের? একটু পরেই জিনিয়া আবার চোখ তুলে তাকায়, দেখে তুর্য এখনও তাকিয়ে আছে। অপ্রস্তুত হয়ে সোফা ছেড়ে উঠে বাইরের দিকে এগিয়ে যায়। ওর মা পেছন থেকে ডেকে বলে, ওদিকে কোথায় যাচ্ছিস? বাইরে থেকে আসছি। মেরি চৌধুরী বলেন, তোর বদরাগী ছেলেটা আসলেই না সে তোর বদরাগী ছেলেটা আসলোই না শেষ পর্যন্ত। আর বলো না আপা, এদের দুই বাপ বেটাকে নিয়ে আমি আছি মহাবিপদে। কেন খালামণি, কি হয়েছে? বিভার কথা শুনে সেদিকে তাকিয়ে বলেন, গতকাল সকালে আসার সময় দুই বাপ বেটা ঝগড়া বাঁধিয়ে আসলো না একজনও। এখন দুজনেই বারবার কল করছে দ্রুত বাড়িতে যাওয়ার জন্য। আগামী 1 মাস বাড়িতে যাবে না, দুজন থাকুক একসাথে। একজন আর একজনকে মেরে মাথা ফাটিয়ে ফেলবে। বাপ বেটা দুজনই বজ্জাত। এই দুজনের জ্বালা আর ভালো লাগে না। মাঝে মধ্যে ইচ্ছে করে বনবাসে চলে যায়। মেয়েটাকে বিয়ে দিয়ে তারপর যেও। বিভার কথা আর বলার ধরন দেখে সকলের মুখে হাসি ফুটে ওঠে। জিনিয়ার মা বলেন, বিয়ে? এই মেয়ে একটা ছেলেকেও পছন্দ করে না। ছেলেপক্ষ ওকে দেখেই পছন্দ করে ফেলে, কিন্তু এই মেয়ে কোনো ছেলেকেই পছন্দ করে না। একে নিয়ে আছি আর এক বিপদে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে।